কিছুক্ষণ বকবক করি একটা কমেন্টের উপরে। কমেন্টটা মানে কি, সে জানতে চাইছে জেরুজালেম সম্বন্ধে। তা আমার মনে হয় জেরুজালেম মানে বোঝাচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইনিদের যুদ্ধর বিষয়ে সে জানতে চাচ্ছে, বা আমি ওই লাইনেই কথা বলবো। ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ নিয়ে আমি অনেকগুলা ভিডিও করছি এর আগে। যারা মনোযোগ দিয়ে দেখছেন তারা জানেন যে আমার প্রেডিকশান সবগুলাই মোটামুটি ঠিকই আছে। আমি এটাও বলছিলাম যে সিরিয়া দখল করে নিবে ওরা। আমি মনে করছিলাম যে এটা জর্ডানের মাধ্যমে করবে, কিন্তু জর্ডান এটা করে নাই, কারণ জর্ডানের বাচ্চা আবার একটু নিজেকে অতটা কন্ট্রোভার্সিয়াল কাজের মধ্যে জড়াবে না। ওইটা করছে জোলানির মাধ্যমে। সিরিয়া দখল করে নেওয়ার কারণে হিজবুল্লাহ আইসোলেটেড হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। হিজবুল্লাহর সাথে এখন আর ইরানের ডাইরেক্ট যোগাযোগ নাই। এরপরে ওরা হিজবুল্লাহকে হয়তো এইভাবেই দমন করার ইচ্ছা আছে, যে আলাদা করে কাট আপ করে রেখে ইসরায়েল এক সময় ফ্রি হয়ে হিজবুল্লাহর দিকে মনোযোগ দিবে। যুদ্ধের শেষ পর্যায়ে রাফা বর্ডার যখন প্যালেস্টাইন ওরা দখল করলো, তারপরেই দ্রুত বেগে কিছু কিছু কাজ করছে। লেবাননের কমান্ড চ্যানেলের সমস্ত কমান্ডারদেরকে হত্যা করছে, হয় বোম্বিং করে কিংবা পেজার ফাটায়। পেজার কিন্তু ওরা অনেক দিন আগেই প্ল্যান করছিল, এটা তো একদিন দুই দিনের কাজ না। ওরা কোম্পানিতে অর্ডার দিছে, কোম্পানি বানাইছে, তারপরে ওইটা এমনভাবে বানাইছে যেন ফাটায় দেওয়া যায়। তারপরে ওরা সাপ্লাই দিছে, ওটা আস্তে আস্তে বিভিন্ন পর্যায়ের কমান্ডারদের কাছে ছড়াইছে। ইসরায়েল চুপচাপ বসেছিল, রাইট মোমেন্টে ওটা ফাটাই দিছে। ফাটাই দিয়ে কমান্ড চ্যানেল নষ্ট করে দিয়ে ওদেরকে কিছুটা নিষ্ক্রিয় করছে। এরপরে সিরিয়া দখল করাই দিছে জোলানির মাধ্যমে। জোলানি তো বসেই ছিল, একটা সুযোগ পাইলো, দখল করে দিছে। দখল করে নেওয়া সিরিয়া দখল করার পরে এখন হিজবুল্লাহকে নিউট্রালাইজ করবে, হয়তো করবে, কিংবা হিজবুল্লাহকে ওইভাবে দুর্বল করে রাখবে আর কি। তা যাই হোক, এখন হিজবুল্লাহ বিপদে আছে। সেই সাথে বাশার আল আসাদের যে আলাউই গ্রুপ, এরা ওই ইয়েতে থাকে, লেবাননের নর্থেই এলাকায় থাকে। এদের সাথেও মারামারি গোলমাল হয়েছে। সিরিয়ার শিয়ারা প্রবলেমে আছে, এটা একটা পয়েন্ট। আচ্ছা, সিরিয়ার এখন এই যে জোলানি সিরিয়া দখল করলো, এতে ইসরায়েলের একটা বিরাট সহায়তা হইল। জোলানি হয়তো সুযোগ পায় দখল করছে আর কি। ইসরায়েলকে সহায়তা করার ইচ্ছা হয়তো তার নাই, কিন্তু সে দেখছে এইটাই সময়, বাইরের থেকে সাহায্য পাওয়া যাবে, জর্ডান সৌদি আরব সবাই সহায়তা দিবে, এবং এই সময়ই সিরিয়া দখল করার উপযুক্ত সময়। হ্যালো, ভিডিও করতেছি। তা এইটাই ওরা মনে করছে যে এটাই সময়, এই হিসাবে করছে হয়তো। আচ্ছা, যাই হোক, এটাতে ইসলামের একটা ক্ষতি হইলো আর কি। যদিও তা সত্ত্বেও মোট কথা হইতেছে, সিরিয়ায় যে শিয়া সম্প্রদায় আছে এরা বিপদগ্রস্ত, সেই সাথে লেবানন বিপদগ্রস্ত। এই অবস্থায় ইরান কি করবে? ইরান সিরিয়া আক্রমণ করবে, এটা শিওর। ইরান ডাইরেক্ট আক্রমণ না করলেও পিছে থাকবে, ইরাক করবে। ইরাকের প্রায় 70% শিয়া, ইরাকের মাধ্যমে সিরিয়া দখল করার চেষ্টা করবেই। কারণ ইরানের ইতিহাস জানতে হবে। একটা লোকের সাথে যদি আপনি মারামারি করতে যান, তাহলে তার ইতিহাসটা আগে জানতে হবে, যে সে কি মস্তান, সে কি অনেক জায়গায় মারামারি করে বেলায়, সে কি একবার খেয়ে গেলে আর সহজে ছাড়ে না। যদি দেখেন মস্তান, তার সাথে মারামারি করা ঠিক না। তাই সেরকম পার্সিয়ানদের, ইরানিদের ইতিহাস জানতে হবে। ইতিহাস আলোচনা করলেই বুঝবেন যে ওরা ছেড়ে দেওয়ার লোক না, ওরা যুদ্ধ করবে। কখন করবে? এখন করবে না, কারণ হলো এই আর কয়েকদিন পরে করবে। এই কয়েকদিন পরে ব্যাটেল ইন্ডিকেশন দেখা যাচ্ছে। ব্যাটেল ইন্ডিকেশন, কিছু কিছু ইন্ডিকেশন থাকে যেটা বলে যে যুদ্ধ আসতেছে। এগুলাকে মিলিটারি টার্মে ব্যাটেল ইন্ডিকেশন বলে। এই ব্যাটেল ইন্ডিকেশনগুলো কি কি?
এই যে হুতিরা মিসাইল মারা চালায় যাচ্ছে, হুতিরা মিসাইল মারতেছে কোথায়? ইসরায়েলের এয়ারপোর্টকে অচল করছে। বেনগুরিয়ান এয়ারপোর্টে এখন প্লেন নামা রিস্কি হয়ে গেছে, এবং নর্মালি প্যাসেঞ্জার প্লেন নামে না, হয়তো কার্গো নামবে, কিন্তু নামলেও হুতিরা ট্রাই করতেছে যে ইসরায়েলের এয়ারপোর্টকে নিষ্ক্রিয় করার জন্য। এটা ট্রাই করতেছে, ওদের অতটা হয়তো মিসাইল পাওয়ার নাই, কিন্তু ট্রাই করতেছে। আর কি করতেছে? পোর্ট এলাকা, ইসরায়েলের পোর্ট এলাকাতে মিসাইল মারতেছে। বিভিন্ন পোর্ট এলাকায় ওরা মিসাইল মারছে, যার ফলে বাণিজ্যিক জাহাজ চলাচল, হয়তো মিলিটারি জাহাজ চলাচল বন্ধ করতে পারবে না, বা মিলিটারি জাহাজ চলাচল বন্ধ করতে গেলে তো ডাইরেক্ট ফাইট করতে হবে, অত দূর থেকে মিসাইল মেরে মিলিটারি জাহাজের কিছু করা যাবে না, আর করা গেলেও ওটা বন্ধ হবে না। বাণিজ্যিক জাহাজ অন্তত মাল টানা জাহাজ বন্ধ করা সম্ভব, গোলাবারুদ টানার জাহাজ বন্ধ করা সম্ভব। তাইলে এই পোর্ট এলাকায় বোম্বিং করতেছে, মিসাইল মারতেছে, এবং এয়ারপোর্ট এলাকায় মিসাইল মারতেছে। তার মানে এটা একটা ব্যাটেল ইন্ডিকেশন যে ইসরায়েলকে আইসোলেট করার চেষ্টায় আছে, আলাদা করার চেষ্টায় আছে। ইসরায়েল যেন আরও সমর সম্মান আমেরিকার থেকে না আনতে পারে, বা ইংল্যান্ড ফ্রান্স থেকে না আনতে পারে, সেই চেষ্টায় আছে। এটা একটা ব্যাটেল ইন্ডিকেশন। আর একটা কী করতেছে? আমেরিকান নৌবাহিনীকে দূরে রাখার চেষ্টায় আছে, আমেরিকান নৌবাহিনীকে দূরে রাখার চেষ্টায় আছে, কিংবা তাদের দিকে টেনে নেওয়ার চেষ্টায় আছে, ইয়ের দিকে, ইয়েমেনের দিকে ড্র করার চেষ্টায় আছে, টেনে নেওয়ার চেষ্টায় আসছে, যাতে নাকি তারা লেবাননের দিকে আসতে না পারে এবং কোনো অ্যাকশান না নিতে পারে। তো এই সব দেখে, এই হুতিদের কাজ কারবার দেখে মনে হচ্ছে যে তারা হুতিরা বা ইয়েমেন যে কাজটা করতেছে, এটা তো ইরানের ইনস্ট্রাকশন অনুযায়ী করতেছে। তার মানে ইরানের মাস্টার প্ল্যান আছে যে ইসরায়েলকে আইসোলেটেড করে রাখা, ইসরায়েলকে ব্যস্ত রাখা, যেন সিরিয়ার দিকে বেশি মনোযোগ না দিতে পারে, এবং সম্ভবত কি অলমোস্ট শিওর যে ইরান এবং ইরাক সম্মিলিতভাবে সিরিয়া আক্রমণ করবে রোজার পরে। যেহেতু রোজা চলতেছে, ইরাকের সবাই মুসলমান, সিরিয়ার সবাই না, ইরানের সবাই মুসলমান, ইরাকের সবাই মুসলমান, যার ফলে সবাই রোজা রাখতেছে। রোজার সময় ওরা অভিযান করবে না। রোজার পরে, ঈদের পরে, হয়তো ঈদের 5-7 দিনের মধ্যেই দেখবেন ইরান এবং ইরাকের সম্মিলিত বাহিনী সিরিয়ার মধ্যে ঢুকবে এবং সিরিয়াকে জুলানিকে হারাই দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এবং এইটার নেতৃত্ব সম্ভবত কায়ানি দিবে, বা কায়ানির জায়গায় অন্য নেতা আসবে। এই যুদ্ধটা ঠিক যে কনভেনশনাল অগ্রাভিযান হবে তা না, কনভেনশনাল যুদ্ধ না, একদম ফর্মালি যে একদম প্লেন মিলিটারি অ্যাডভান্স টু কন্ট্যাক্ট করে ঢুকে পড়ে, ওরকম কনভেনশনাল যুদ্ধ হয়তো ইরান মিলা করবে না। এটা প্রচুর বাহিনী ঢুকবে, ঢুকে এর আগের বারে যখন নাকি ইরান, ইরাক, তারপরে কুর্দি, এরা মিলে যখন ওই আল কায়দাকে ডিফিট দিছিল, ঠিক একইভাবে বাগদাদিকে ডিফিট দিছিল, একইভাবে ওরা এখন বাগদাদির শীর্ষ হইতেছে জোলানি, একই দল, একইভাবে ওরা জোলানিকে এখন ডিফিট দেওয়ার চেষ্টা করবে। এটা একদম শিওর। আপনি এই ঈদের 5-7 দিনের মধ্যেই ওদের অভিযান শুরু হয়ে যাবে। রোজা চলতেছে এখন, ঈদের পরে 5-7 দিন ছুটি থাকবে, তারপরে ওরা মেইন যুদ্ধটা শুরু করবে এবং সিরিয়াকে আবার পুনরায় মুক্ত করার চেষ্টা করবে। হয়তো আসাদকে আনবে না, অন্য কাউরে ক্ষমতায় নিয়ে আসবে, ইসলামী মাইন্ডেড কাউকে ক্ষমতায় নিয়ে আসবে। এমন হইতে পারে সুন্নিদের মধ্যে থেকে কাউরে ক্ষমতায় নিয়ে আসতে পারে, যারা নাকি ইরানের প্রতি পজিটিভ। এটা করবে ইনশাল্লাহ, এবং এটা আপনি শিওর। ইরানের ব্যাপারে আপনি শিওর। এবং হুতিরা যে যুদ্ধ কন্টিনিউ করে যাচ্ছে, তাতে এটাই প্রমাণিত হচ্ছে যে ইরান অবশ্যই এখানে সিরিয়াকে পুনর্দখলের চেষ্টা করবে এবং সাকসেসফুল হবে। ইরান যুদ্ধ করলে সাকসেসফুল হবে এবং ইরাক সিরিয়া এক দেশও হয়ে যেতে পারে। বিজয়ের পরে। আচ্ছা,
এটা হলো আমার ভিডিওর মেইন কথা, যে ঈদের 5-7 দিনের মধ্যে আমি প্রিডিক্ট করতেছি যে ইরাক এবং ইরান মিলা সিরিয়া আক্রমণ করবে, ওই আগের পদ্ধতিতে, একেবারে কনভেনশনাল মিলিটারি ওয়ার না। এখানে হয় কি, কিছু কিছু দেশ আছে ওয়েল অর্গানাইজড, ওয়েল ট্রেন্ড আর্মি থাকে, তারা শত্রুকে দেশের ভিতরে ঢুকতে দেয় না, ডিফেন্সিভ ওয়ারে এরা পারদর্শী। যেমন ইউক্রেনে রাশিয়া ঢুকছে ঠিকই, কিন্তু অনেক শক্তি খাটায় খাটায় ইউক্রেনের ফোর্সকে হারায় ঢুকতে হয়েছে। ইউক্রেনের ফোর্সের এই যে ওয়েল অর্গানাইজড, ওয়েল ট্রেন্ড আর্মি বুঝবেন যখন দেখবেন যে কামানের ব্যবহার খুব বেশি ব্যবহার করতেছে, তখন বুঝবেন যে এরা ওয়েল অর্গানাইজড আর্মি, এরা কামানের ব্যবহার করে, কারণ কামানের ব্যবহার করা খুব টেকনিক্যাল এবং খুব ওয়েল ট্রেন্ড ফোর্স লাগে। তো এই যে ইউক্রেনরে গুতায় হারায় ওই ব্ল্যাক সির পার্শ্ববর্তী 4টা প্রভিন্স দখল করছে রাশিয়া, এবং রাশিয়া আবার 3 লাইন ডিফেন্স নিয়ে ওই এলাকাটাকে রক্ষা করতেছে। 3 লাইনের 3 ফেজ ডিফেন্সিভ ওয়ারের প্ল্যান নেওয়া আছে ওখানে, এবং ডিফেন্সিভ পজিশন প্রস্তুত করা আছে। তা এটা হলো একদম কনভেনশনাল যুদ্ধ, গুতাগতির যুদ্ধ। কিন্তু আরব কান্ট্রির আর্মি অফিসারগুলো অত ট্রেন না। আমি ওদের অনেকের সাথে কথা বলছি, দেখছি যে এরা অতটা ট্রেন না, ওই টাইফেলে অস্ত্র খুব ভালো চালায়, কিন্তু মিলিটারি ট্যাকটিক্স অতটা মনোযোগ দেয় না ওরা। এমনকি ডিফেন্সিভ প্রিপারেশনও ওদের অতটা বেশি না। আসলে ওদের দেশে ডিফেন্স নেওয়াও যায় না, মরুভূমির মধ্যে আপনি বাঙ্কার করে বসে থাকা অসম্ভব, গরম, ডিফেন্সিভ ওয়ারই করা যায় না ওদের। ওখানে সবসময় যুদ্ধ হয় আরাবিয়ান কান্ট্রিতে, মোবাইল ওয়ারফেয়ার। তা যাই হোক, এই জন্য হয় কি, আরাবিয়ান কান্ট্রিতে ঢুকে যাওয়া সহজ। যেমন আমি আফগানিস্তানে ঢুকে যাওয়া সহজ। পাকিস্তানও যদি এখন যুদ্ধ করে, আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়, দেখবেন পাকিস্তান ভুরভুর করে ঢুকে কাবুল দখল করে ফেলছে, অনেকগুলো বড় বড় শহর দখল করে ফেলছে। কিন্তু ঢুকা সহজ। কিন্তু আফগানিস্তানের যে আর্মি আছে, এরা গেরিলা মোডে প্রস্তুত করা মানে কি, এটা সহজেই শেখা যায়, এত কোঅর্ডিনেশন লাগে না। এই গেরিলা ফাইটারদের কারণে ওই পাকিস্তান আর্মি যারা ঢুকবেন, দেখা গেল কয়েকদিন পরে সব মরে গেছে। এনতে গুলি আসবে, ওখান থেকে গুলি আসবে, বিচ্ছিন্ন কোনো যুদ্ধের সিস্টেম নাই, খালি গুলি আসতেছে আর কি। যুদ্ধের শেষ কথা হইতেছে গুলিটা কোথায় যায় লাগলো। এখন আফগানিস্তানে ঢোকা সহজ, কিন্তু ওখান থেকে বেরোনো সহজ না, এটা সবাই বলে। রাশিয়াও খুব কষ্ট করে বেরিয়েছে, আমেরিকাও খুব দৌড় পারতে অস্ত্র থুইয়া বেরিয়েছে। যে কেউ, এটা হলো ওয়েল অর্গানাইজড আর্মি নাই এদের। সেরকম মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতেও ওয়েল অর্গানাইজড খুব আর্মি নাই, যার ফলে সিরিয়ার মধ্যে ধুমধুম করে জোরানি ঢুকে গেছে। এই দেখেই যে ও সিরিয়া দখল করে নিচ্ছে তা না। সিরিয়া দখল করে নিতে গেলে সিরিয়ার জনগণের সাপোর্ট কতটা আছে এটা দেখতে হবে, এবং সেই সাথে ওরে সিরিয়াতে যারা আগে ছিল তারা দমন হয়েছে কিনা। তারা যদি দমন না হয়ে থাকে, তাহলে তারা আবার কিছুদিন পরে আবার যুদ্ধ শুরু করবে। মানে ওয়েল অর্গানাইজড আর্মি না থাকার কারণে এইভাবে ঠেকাইতে পারে না। ওয়েল অর্গানাইজড আর্মি না থাকার কারণে আছে গেরিলা বাহিনী, ওই ধরনের বিভিন্ন রকমের অর্ধ প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক, কিন্তু অস্ত্রশস্ত্র আছে, যার ফলে ঢুকে যাওয়া যায়। কিন্তু এই যে এই বাহিনী ঢুকে গেছেন ঠিক, কিন্তু কিন্তু খুব শক্তিশালী। আপনারা এক সময় ধাক্কায় ছড়াই দেবে, আপনি বাঁচতে পারবেন না এখানে যায়। এক সময় নিজেই দৌড় পেরে বেরিয়ে আসবেন। এইরকম যুদ্ধ হয় মিডল ইস্টার্ন কান্ট্রিতে, যেমন হয়েছে আফগানিস্তানে। তা যাই হোক, সিরিয়া যদিও এখন ইরানের প্রভাব বলয়ের বাইরে চলে গেছে, কিন্তু এটা আগামী 1-1.5 মাসের মধ্যে, এপ্রিল মে মাসের মধ্যে আবার ওখানে ইরান চলে আসবে, এবং ইরানকে সরাসরি সহায়তা দিবে ইরাক এবং কুর্দিরা। এর আগেও যখন ইরান বাগদাদের বিরুদ্ধে যুদ্ধ করছিল, তখন ইরানের সহায়তা দিছিল ইরাক এবং কুর্দিরা।
এখনও ওই জোলানির বিরুদ্ধে ইরানকে সহায়তা দিবে ইরাক এবং কুর্দিরা, এবং ইরাক এবং কুর্দিদের যৌথ বাহিনী এবং ওদিকে হিজবুল্লাহ আছে, ওরাও প্রস্তুতি নিচ্ছে। এবং ওখানেও সিরিয়াতে আরও কিছু বাহিনী আছে, এরাও প্রস্তুতি নিচ্ছে। সামগ্রিকভাবে ওরা আবার জোলানিকে হটাই দিবে এবং এই অপারেশনটা খুব সম্ভব ঈদের 8-10 দিন পরে শুরু হয়ে যাবে। আচ্ছা, এ ব্যাপারে তাইলে ইসরায়েল কি করবে? ইসরায়েল কি করবে এটা হলো কথা। ইসরায়েল কি করবে? ইসরায়েল এটা জানে, ইহুদিরা অবশ্যই জানে, ওদের একেবারে খুব ভালো গোয়েন্দা নেটওয়ার্ক আছে। এই যে হামাসের নেতারে মারলো, ও রাত্রে কোথায় ঘুমাচ্ছে এটাও তারা জানতো, ওই ঘরের মধ্যে বোমা মারছে। তাহলে এতখানি গোয়েন্দা তৎপরতা ওদের আছে, বিশেষ করে আশেপাশের দেশগুলাতে। এবং আশেপাশের দেশগুলাতে মানে কি, সিরিয়াতে ভীষণ শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক আছে ওদের, জর্ডানে আছে, ইজিপ্টে আছে, মিশরে আছে। মিশরে কি হইল? মিশরে মনে করেন, মিশরে ক্ষমতায় আসছিল ইসলামিক পার্টি। ইসলামিক পার্টির ওখানে আমরা দেখছি যে বিশাল ওদের তাকসিম স্কোয়ার না যেন কি, স্বাধীনতা স্কোয়ার এটার নাম, বিশাল স্কোয়ারে মুসলমান ইসলামিক ফোর্স ওরা অনেক দিন পর্যন্ত বসেছিল। ওই আমাদের দেশে যেমন ওই যে ইয়ে হয়েছিল পিজির সামনে যে কতগুলা খাড়াই আসছিল না, ওই যে ইসলাম বিরোধী লোকজন, যাই হোক অবস্থান নিছিল মিশরে। তারপরে মিশরে ইসলামিক পার্টি জিতলো। মিশরে ইসলামিক পার্টি জিতার পরে তারপরে হঠাৎ করে এই ইসলামী পার্টির বিরুদ্ধে আবার বিশাল সমাবেশ হইল মিশরে। ইসলামিক পার্টির বিরুদ্ধে যে বিশাল সমাবেশটা হইল, এই সমাবেশটা কে করাইছিল? ইসরায়েলি গোয়েন্দারা। এবং এই গোয়েন্দাদের সাথে কানেকশান আছে, টাকা খাওয়ায় রাখছে অনেক দিন ধরে বিরোধী পার্টির, ইসলাম বিরোধী পার্টিগুলার। এই ইসলাম বিরোধী পার্টি এবং অনেক এনজিও আছে, এরা মিলা অনেক একটা বিশাল সমাবেশ করে দিল ইসলামী সরকারের বিরুদ্ধে। এবং আর্মিতে ওদের আবার লোক আছে, ওই এজেন্ট বানায় রাখছে আর কি, একেবারে জেনারেলের মতন। তো ওই সময় সেনাপ্রধান আইসা, সেনাপ্রধান তো ডাইরেক্ট মার্শাল্লাহ ঘোষণা করতে পারে না, একটু জনগণ বিপ্লব করলে তখন বলতে পারে দেশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এই অবস্থায় সামরিক শাসন ছাড়া উপায় নাই। তখন সিসি আইসা হাজির হলো, সিসিরে বসাইছে আর কি। আচ্ছা, এই পদ্ধতি ইরানেও চেষ্টা করছে, ইরানে আইআরজিসির কারণে পারে নাই। আর ইরানের আর্মিও খোমেনির প্রতি খুব ভক্ত, খুব ভালো রেগুলার আর্মি যেটা আছে, আর আইআরজিসি তো আছেই, যার ফলে ইরানে পারে নাই। তুরস্ক এখন চেষ্টা করতেছে, তুরস্কে, কারণ ইসরায়েল জানে যে ইরান অবশ্যই ফিরে আসবে এবং ফিরে আসার ক্ষমতা তার আছে। তার হাতে ইরাক আছে, ইরাক আছে, ইরাকের অনেক বাহিনী আছে, তার হাতে কুর্দিরা আছে। কুর্দিরা কিন্তু তুরস্কের বিরুদ্ধে ফাইট করে, কিন্তু ইরাকের কুর্দিরা কিন্তু ওরা ব্যাপক স্বাধীনতা ভোগ করে, স্বয়ং সম্পূর্ণ, এটা কী কয়, ওই যে অটোনমি ভোগ করে। এবং ইরানের যে কুর্দি আছে এরাও বিরাট ধরনের স্বাধীনতা ভোগ করে, যার ফলে এরা ইরানের কুর্দি ইরানের সরকারের বিরোধী না, এবং ইরাকের কুর্দি ইরাক সরকারের বিরোধী না, এরা ইরানের সাপোর্টার। এবং যেহেতু কুর্দির একটা বড় অংশ ইরানের সাপোর্টার, সেহেতু ওই তুরস্কের বিরুদ্ধে যারা যুদ্ধ করতেছে তারাও আবার ইরানের সাপোর্টার। অতএব কুর্দিদের সব হেল্প পাবে সে, কুর্দি অনেক আছে ইয়েতে। এবং যেহেতু তার ইরানের অনেক ক্ষমতা এখনও আছে, ইরাক আছে, কুর্দি আছে, হিজবুল্লাহ এখন চুপচাপ বসে রয়েছে যুদ্ধের অর্ডারের অপেক্ষায়, সিরিয়াতেও অনেক বাহিনী আছে, এবং সেই সাথে হিজবুল্লাহ
হুতিরাও আছে। এই জন্য ইরান অবশ্যই ফেরত আসবে। তো এখনই ফেরত আসতেছে না কেন? রোজার কারণে। এটা ইসরায়েল ভালো করে জানে। তাহলে ইসরায়েলের আরও ক্ষমতা দরকার সিরিয়াতে। সিরিয়াতে এখন কি দরকার? একটা শক্তিশালী ফোর্স দরকার। এই শক্তিশালী ফোর্স কোত্থেকে আসতে পারে? জর্ডান থেকে আসতে পারে। কিন্তু জর্ডানের বাচ্চা দিবে না, সে এই কন্ট্রোভার্সির মধ্যে যায় না, যদিও সে আন্তর্জাতিক ক্ষেত্রে নিউট্রাল থাকতে চায় আর কি। সে নিউট্রাল থাকতে চায়, কিন্তু হাজার হলেও হাসমি, সে কিন্তু একের ইসলাম বিরোধী। হাসমি রসুলের বংশধর, সে ইসলাম বিরোধী কাজ করবে না, ফাইনালি করবে না, ফাইনালি সে উঠে যাবে। তো জর্ডানকে আনা সম্ভব না। আর তাছাড়া জর্ডানের আর্মি অত, ওই যে কইছি না, ট্যাকটিক্স ম্যাকটিক্স ভালো বোঝে না। আরবিয়ানরা পড়াশোনা করে না। মোট কথা হইতেছে, মূল কথা হইতেছে আরবিয়ানরা পড়াশোনা করে না। মিলিটারি ট্যাকটিক্স যে ভালো মতন বুঝতে হলে, হায়ার অপারেশন বুঝতে হলে, ডিফেন্সিভ ওয়ার, অ্যাডভান্স টু কন্ট্যাক্ট, মোবিলাইজেশন, তারপরে এনভায়রনমেন্ট, ডাবল এনভায়রনমেন্ট, তারপরে পারস্যুট, তারপরে অর্গানাইজ উইথড্রল, এইগুলা কাউন্টার অফেন্সিভ, এগুলা অনেক পড়াশোনা করতে হয়। এবং শুধু পড়াশোনায় হয় না, এটা অনেক ট্রেনিং এবং এক্সপিরিয়েন্স থেকে ওই পড়াশোনাটা মাথার মধ্যে ঢোকে। ম্যাসিভ অপারেশন, লাখ লাখ সোলজার যেখানে জড়িত, এই ম্যাসিভ অপারেশন চালাইতে গেলে অনেক পড়াশোনা করতে হয়। যেমন দেখবেন এই যে পিএসসি করে যথেষ্ট নয়, আর্মি ওয়ার কোর্স করে সেটাও যথেষ্ট হয় না, এনডিসি করে ওটাও যথেষ্ট হয় না। কারণ এক্সপিরিয়েন্স, ওয়ার এক্সপিরিয়েন্স ছাড়া ওর জ্ঞান মাথার মধ্যে বসে না। আর্মি পড়াশোনা অনেক, সারা জীবন পড়তে হয় আর্মিতে, যদিও লোকজন আমাদেরকে মূর্খ মনে করে। যাই হোক, করুক। এখন তা এই লেভেলের পড়াশোনা আরাবিয়ানদের মধ্যে পড়াশোনার চল নাই। আরাবিয়ানরা অনেকটা আফ্রিকানদের মতন, শুধু কালা আর সাদায় পার্থক্য। সাদা আফ্রিকান, সাদা নিগ্রো আর কি, এরা পড়াশোনা করে না। এ পড়াশোনা না করলে বড় যুদ্ধ করবে কেমনে? তাইলে এখন কি করতে হবে? জর্ডানের দিয়ে কাজ হচ্ছে না, তাইলে কি করতে হবে? জর্ডানদের দিয়ে আইসা কাজ করতে পারবে না। তাছাড়া জর্ডানের আর্মি আলটিমেটলি ওই লোকালদের সাথে চলে যাবে আর কি। আরব সাপোর্ট, আরব ইন্টারেস্টই চিন্তা করবে। এই জন্য ইসরায়েল জর্ডানকে আনবে না, বা আনতে পারবেও না। কারণ কইছি, হাজার হলেও হাসমি, শেষ পর্যন্ত সে ইসলামের স্বার্থের বাইরে যাবে না। হাসমিদের উপরে আপনি রিলাই করতে পারেন। আপাত দৃষ্টিতে মনে হইলেও, উল্টাপাল্টা মনে হইলেও, কিন্তু ভিতরে সে ঠিকই আছে, রাইট টাইমে রাইট ডিসিশনটাই নেবে। তাহলে আর আছে কে? হাসমি রসুলের বংশধর, ডাইরেক্ট বংশধর। আর ওই যে তাহলে কি, কিন্তু টার্কিকে আনতে হবে, তুরস্ককে জোলানির সাপোর্টে আনতে হবে। কারণ ইসরায়েল খুব ভালো করেই জানে জোলানি টিকতে পারবে না। ইরান যখন প্রেশার দিবে, ঈদের 10-12 দিন পরেই ইরান যখন প্রেশার দিবে, ইরাক কুর্দি যখন লেগে যাবে, হিজবুল্লাহ যখন বেড়ে আসবে, তখন জোলানি টিকতে পারবে না। এটা সে ইসরায়েল ভালো করে জানে। তাইলে জোলানিকে টিকাইতে হইলে কি করতে হবে? জোলানিকে টিকাইতে হইলে ওর তুরস্ককে আনতে হবে। এখন তুরস্ককে তো আসলে তো জোলানি তুরস্কের সাপোর্টেই ছিল, তুরস্কে শেল্টার দিয়ে রাখছিল এতদিন। ইরান তো সব পুরা বাগদাদির সমস্ত ফোর্সই প্রায় মেরে ফেলছিল। কিছু বাইসে ছিল যাদেরকে আলেপ্পোর ওখানে একটা সেফ হাউস মতন বানায় একটা এলাকা দখল করে তুরস্ক এদেরকে প্রোটেকশন দিয়ে রাখছিল। জোলানি তুরস্কের আন্ডারেই ছিল। তা সত্ত্বেও তাহলে জোলানি যেহেতু তুরস্কের লোক বলা যায় এখন, তাহলে তুরস্কের সাপোর্টের জন্য আবার চিন্তিত কেন ইসরায়েল? চিন্তিত কারণ হলো, জোলানি তুরস্কের লোক হইলেও এরদোগান পুরাপুরি ইসলাম বিরোধী না। একেবারে ইসলামের চিন্তা ওর প্রাইমারি চিন্তা। ও অনেক ধার্মিক। এরদোগান অনেক ধার্মিক। হয়তো জোলানি আসছে, এমন হয়তো এমন হইতে পারে যে
জোলানি এরদোগানের কাছে না শুনেই চলে আসছে, সুযোগ পাইছে, সিরিয়া দল করে নিছে, এমনও হইতে পারে। আর তুরস্কর এরদোগান ধার্মিক, কিন্তু এরদোগান ধার্মিক হইলেও ধর্মীয় কাজ সবসময় করতে পারে না, ধর্মের পক্ষে সবসময় থাকতে পারে না। তাছাড়া ইরানের প্রেসিডেন্টও কিন্তু এখন টার্কিক লোক। আচ্ছা, যাই হোক, এরদোগান ইসলামিক মাইন্ডেড হইলেও সে ইসলামের পক্ষে সবসময় থাকতে পারে না। কারণ হইতেছে, প্রবলেম হইল তুরস্ক নিজেই এটা প্রবলেম, কারণ তুরস্কে অনেক ইহুদি আছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ইহুদিরা পুরা ইউরোপে যাইকে বসছিল, ইউরোপের সব সরকারের পিছনে কলকাঠিনার তো ইহুদিরা সব সরকার, এই যে জার্মানি বলেন, ফ্রান্স বলেন, ইংল্যান্ড বাদ, এই যে ইউরোপিয়ান কান্ট্রিগুলা, এটার পিছনে কলকাঠিনার তো সবসময় ইহুদিরা। জার্মানির লোকজন প্রোডাকশন করতেছে, ব্যবসা করতেছে, লাভ চলে যেত ইহুদির পকেটে। এরকম ফ্রান্স, ইটালি সব জায়গায় ছিল ইহুদিদের নিয়ন্ত্রণে চলে গেছিল ইউরোপ। এখন যেমন আমেরিকা ইহুদিদের নিয়ন্ত্রণে, আমেরিকার প্রেসিডেন্টেরও ইহুদিদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা নাই। ওই অনেক দিন আগে একজন প্রেসিডেন্টের গাড়িতে গুলি করে মেরে ফেলছিল, সম্ভবত ইহুদি ছিল, কারণ ওটার এখনও কোনো তদন্ত হয় নাই, তদন্ত সম্পূর্ণ হয় নাই। তারপরে শিক্ষা দিয়ে দিছে যে আমাদের কথা মতন চলল। এখন ইকোনমি কন্ট্রোল করে পুরাটা ইহুদিরা আমেরিকার প্রেসিডেন্টেরও ক্ষমতা নাই ইসরায়েলের ইন্টারেস্টে কথা না বলার। আর তাছাড়া ডিফেন্স মিনিস্ট্রি, তারপরে পররাষ্ট্র মন্ত্রীতে ভর্তি বা ইহুদিদের লোক। আমেরিকারে যেরকম একদম জায়গা বসছে, সে ঠিক সেরকম ইউরোপকে জায়গা বসছিল, এবং হিটলার এইগুলারে খেদাইছে, একের ভীষণভাবে খেদাইছে, খুব কঠোর হস্তে ইউরোপ থেকে ইহুদি খেদাইছে ঠিকই, কিন্তু ইউরোপের সাথে সাথে লাগোয়া একটা কান্ট্রি, যেটা ইউরোপের স্ট্যান্ডার্ডের একটা দেশ, সেটা হলো তুরস্কর থেকে কিন্তু কেউ ইহুদি খেদায় নাই। জার্মানি তো আর তুরস্কের প্রতি ইন্টারেস্টেড ছিল না, যার ফলে তুরস্কের ইহুদিগুলা, ওই যে গুপ্ত ইহুদিরা কিন্তু যে দেশে থাকে সেই দেশে সেই দেশের মতন নাম, যেমন রাশিয়ায় থাকলে তার নাম হবে ভ্লাদিমির, ইয়েলিচিন, খনরত্ব টাইপের নাম হবে, চেখভ, এরকম। এমনকি দেখা যাবে যে ও চার্চেও যায়। তুরস্কের ইহুদি দেখা যাবে যে জুম্মার দিকে যিনি মসজিদও যাইতেছে টুপি লাগায়, কিন্তু সে ভিতরে হাজার হাজার বছর ধরে ওদের পরিবার ইহুদি। সেরকম তুরস্কের যে ইহুদিগুলো আছে, এবং তারা বড় বড় ব্যবসা কন্ট্রোল করে এবং রাজনীতি কন্ট্রোল করে, তুরস্কের মিডিয়া কন্ট্রোল করে, তুরস্কের সংবাদপত্রের যত আতেল মাতেল দেখবেন যে ভিতরে খোঁজ নিলে দেখবেন ইহুদি। মিডিয়া, এডুকেশন, সংস্কৃতি নিয়ন্ত্রণ, এইসব ইহুদি আছে। আর্মিতেও থাকতে পারে অনেক ইহুদি, মৌলানা সাহেবও আছে। তা এখন এই ইহুদিদের প্রভাবের কারণে তুরস্কে হুট করে কিছু করা যায় না, তবু এরদোগান চেষ্টাপাতি করে যতটুকু পারে করে। এই যে দেখেন তুরস্কে এখন তুরস্কের আর্মিকে সিরিয়াতে আইনা যে জোলানিরে বাঁচাবে ইরানের হাত থেকে, সেইটা তুরস্কের আর্মি দিয়ে করা সম্ভব না যদি এরদোগান থাকলে তুরস্কের আর্মি দিয়ে জোলানিকে বাঁচানো সম্ভব হবে না। এই জন্য এরদোগানকে নামানোর জন্য বিরাট আন্দোলন শুরু হয়েছে। ওই যেভাবে মিশরে যে কাম করছিল সেই কাম তুরস্কে করার চেষ্টায় আছে। এখন তুরস্কে করার চেষ্টায় হলেও এরদোগানকে ফালাইতে পারবে না। এইরকম চেষ্টা তো ইরানেও করছে, ওই যে বুরখা আন্দোলন করলো, কিন্তু খোমেনিকে ফালাইতে পারে নাই। সেরকম তুরস্কেও এরদোগানকে ফালাইতে পারবে না। কারণ কি, যারা এরদোগানকে ফালানোর চেষ্টায় আছে ইহুদিদের দল আর কি, যে ইস্তাম্বুলের মেয়র ইমাম ওগলু, সে ইস্তাম্বুলের মেয়র। সে কোন পার্টির? সে হইল কামাল আতাতুর্কের পার্টির কামাল আতাতুর্ক, ওই যে নাকি এথিস্ট টাইপের লোক আর কি, ইসলাম বিরোধী, যে নাকি খিলাফত ধ্বংস করছিল, তার পার্টির লোক সে। তাহলে কামাল আতাতুর্কের ইহুদি,
তাহলে ওই কামাল আতাতুর্কের যে পার্টি, এর মধ্যে প্রচুর ইহুদি আছে নেতা, কিন্তু মানুষ তাদেরকে মুসলমান মনে করে। এমনকি ইমাম ওগুলো ইহুদি হইতে পারে তলে তলে, ওর চেহারা দেখে ওর ইহুদি ইহুদি মনে হচ্ছে। তা ইমাম ওগলুরে ধরছে এবং ইমাম ওগলুর সপক্ষে ইস্তাম্বুল বিশাল আন্দোলন করতেছে। ইস্তাম্বুলে বিরাট বড় বড় সমাবেশ হচ্ছে ইস্তাম্বুলে, কিন্তু এরদোগানরে ফালাইতে পারবে না। কেন? কারণ হইল তুরস্কের মধ্যে একটু পার্থক্য আছে। সাধারণ তুরস্ক মানে মেইন তুরস্ক যেটা, ইস্তাম্বুল তো সমুদ্রের ওপারে, বসফরাস প্রণালীর ওপারে। তাহলে এই তুরস্ক ইমাম ওগলুকে পছন্দ করে, কারণ ওরা ইসলামিক আইন কানুন ইস্তাম্বুলের লোক পছন্দ করে না। ইসলামী আইন কানুন বা শরিয়া আইন টাইন এই জাতীয় ইসলামী ভাবধারা পছন্দ করে না ইস্তাম্বুলের লোক। কেন? ঠিক যে পছন্দ করে না তা বলতেছি না, ওদের জন্য একটু বেকায়দা। ইস্তাম্বুলের লোকের জন্য ইসলামের আবির্ভাব ইস্তাম্বুলের লোকের জন্য অসুবিধার সৃষ্টি করে। কারণ হলো ইস্তাম্বুল মূলত হইল ট্যুরিস্ট এলাকা। ইস্তাম্বুলে অনেক দিন পর্যন্ত বাইজেন্টাইন রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল। এই জন্য বাইজেন্টাইনদের যেমন আয়া সোফিয়া, তারপরে ওদের যে ওয়াল ছিল, যেই ওয়াল 500 লোক দিয়ে প্রোটেকশন দিলে বিশাল আর্মিও ওই ওয়াল পার হইতে পারবে না। তারপরে অনেক পুরান ওই রোমের অনেক দর্শনীয় স্থান আছে। এবং ইস্তাম্বুলটা খ্রিস্টানদের শহর ছিল, ওটা ইউরোপের মধ্যে পড়ে। এই জন্য ইস্তাম্বুলে প্রচুর ইউরোপিয়ান ট্যুরিস্ট আসে। যে কোনো ইউরোপিয়ান ট্যুরিস্ট সে ইস্তাম্বুল না যায় সে তার ট্যুর শেষ করবে না, সে ইস্তাম্বুলে যাবেই। কারণ ওর হারানো রাজধানী মানে রোমের মতন আর কি। রোমের আর ছোট রোম আসিল হইল ইস্তাম্বুল, কনস্টান্টিনোপাল, এইখানে সে যাবেই। ওটা তার পড়াশোনার অংশ হয়ে যায়। ইতিহাস পড়লে সে ওই জায়গায়, ওদের দেশে তো পড়াশোনা ওরা যেটা পড়ে সেই জায়গায় যায়, আবার দেহেও আসে। বিবর্তনবাদ পড়লে সে মাটি খুঁড়ে কিছু হাড্ডিগুড্ডি বাইর করার চেষ্টা করে। আমাদের দেশের মতন না যে মুখস্থ করে পরীক্ষা দিয়ে আসলাম, আইসা বই ছিঁড়ে হালাই দিলাম, শেষ, সার্টিফিকেট আছে, জ্ঞানী লোক হয়ে গেলাম, সার্টিফিকেট জ্ঞানী। ওই ইতিহাসের ছাত্র হইলে সে তো আসবেই, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হইলেও আসবে। ইউরোপের লোকরা ইস্তাম্বুলে আসবেই। এটা মেইনলি ট্যুরিস্টদের জায়গা। এই ট্যুরিস্টদের জায়গায় এই দোকানে দোকানে মদ, তারপরে হাফ প্যান্ট পরা মেয়া, এইগুলা থাকলে খুব ভালো হয়। আর বুরখা টুরখা এগুলা খুব একটা পছন্দ না ওদের। ওদের ইস্তাম্বুলের লোকদের ব্যবসা হলো খালি হোটেল ভর্তি, খালি হোটেল, রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া, এইগুলা ওদের ব্যবসা। এখন যত ইসলাম শক্তিশালী হবে তত ওদের ব্যবসার ঘাটতি আসবে। আর যত কামাল পাশা টাইপের লোক, এই যে কামাল পাশা পার্টির ইমাম ওগলু টাইপের লোক আসবে, এই ওগলুর লোক আসলে তত বেশি ওরা ধর্মনিরপেক্ষ হবে এবং তত বেশি দেখা যাবে যে মেয়েরা, আগে যেমন দেখা যায় তো ইস্তাম্বুলের মেয়েরা হোটেলে দেখলে দেখবেন যে ইস্তাম্বুলের মেয়েরা টেডি জামা কাপড় পইরা, আদা বিদ্যা জামা কাপড় পইরা সব মদ খাইতেছে বসে বসে। আচ্ছা, এবং ইউরোপিয়ান মেয়েদের মতন একটু কথা বললে দেখবেন যে আপনার সাথে সমুদ্রের পাড়ে বেড়াইতে চলে গেল আর কি। ওদের তো ওরই কিছু ইনকাম হইল। মানে পুরা ন্যাস্টি একটা জায়গা বানানোর ইচ্ছা হলো ইস্তাম্বুলকে। এই আন্দোলনটা ইস্তাম্বুলের, এটাই আসার কথা। এই ইস্তাম্বুলের আন্দোলন আঙ্কারাতে প্রভাব ফেলে নাই। আঙ্কারাতে তো প্রভাব ফেলে নেই। আর গ্রামের যে তার্কিক লোক, গ্রামের সাধারণ জনগণ, এরা ব্যাপকভাবে এরদোগানের সাপোর্টার। এছাড়াও কিছু ইসলামিস্ট যারা আছে তারা ডাই হার্ট সাপোর্টার। ট্যাঙ্কের নিচে ট্যাঙ্ক বাধা দেওয়ার জন্য তারা রাস্তায় শুয়ে পড়ছিল, এইরকম ডাই হার্ট সাপোর্টার আছে। সেহেতু ওকে রাজনৈতিক এই সমাবেশ দিয়ে ওকে ফালানো যাবে না। ইস্তাম্বুলের সমাবেশ দিয়া আঙ্কারার এরদোগানকে ফালানো যাবে না। যদিও এরদোগান নিজেও ইস্তাম্বুলের লোক, তাহলেও সে তো এখন তার রাজধানীতে আছে, আঙ্কারার ওই দিকে আছে, আঙ্কারাতে ফালাইতে পারবে না, এক নম্বর। তাহলে এই সমাবেশ দেখায়া সিসি যেমন করছিল, হ্যাঁ দেশের অবস্থা খারাপ হয়ে দিচ্ছে, আমি ক্ষমতা নিলাম, তাহলে
এই সমাবেশ, ইস্তাম্বুলের সমাবেশ দেখায় তুরস্কের আর্মি ক্ষমতা নিতে পারে, কিন্তু সেটাও নেবে না, কারণ এরদোগান 22 বছর ধরে ক্ষমতায় আছে। আর্মির জেনারেলরা ওর ভক্ত, আর্মির জেনারেলরা ওর ভক্ত, এবং ও কোনো জেনারেল ওকে কু করে তার অবস্থান গ্রহণ করবে না। তাইলে আর্মিও এরদোগানরে ফেলবে না, টার্কির গ্রাম্য জনগণ পুরাপুরি এরদোগান ভক্ত, এবং রাজধানীতেও এরদোগানের বিরোধিতা নাই, শুধু আছে ইস্তাম্বুলেই, যেটা নাকি মূলত টুরিস্ট শহর এবং পাতি ইউরোপিয়ান ছাগলের দল, যথেষ্ট কাজ হবে না, এরদোগানরে চেঞ্জ করা যাবে না। আচ্ছা, ইমামোগলু অনেক গণ, তাইলে যদি, আচ্ছা তারপরেও যদি ওই ইমামোগলু টাইপের লোকরা যদি, বা সামরিক প্রশাসক আগে যাগুলা ছিল, সামরিক আর্মিতে আগে যেগুলা ছিল, তারা ওই সব মাতাল জেনারেলরা উচ্চ পদে ছিল, এখনকার জেনারেলরা মদখানা ধার্মিক, ওরকম কোনো মাতাল জেনারেল, সিসি টাইপের জেনারেল যদি আর তুরস্কে আসতো, ওই তুরস্কের আর্মি দিয়ে জোলানিরে বাঁচাইতে পারতো। কিন্তু যেহেতু তুরস্কে এই আন্দোলন, এই অপারেশন ইহুদি নিয়ন্ত্রিত, কামাল পাশার দল মানে ইহুদিদের দল আর কি। কামাল পাশা নিজেই তো ইহুদি মায়ের সন্তান ছিল, ওর মা ছিল ইহুদি, মামা বাড়িতে বড় হয়েছে, তারা ইহুদি। তো ওই কামাল পাশার দল, ইহুদিদের দল, ও দিয়া আপনি জোলানিকে বাঁচান যাবে না। জোলানি ঈদের পরে মে মাসে শেষ। আচ্ছা, এই 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 যুদ্ধটারই ভিতরে এখন প্রস্তুতি চলতেছে। আমেরিকা কাছে আসার চেষ্টা করতেছে, আর ইয়েমেন হুতিরা মিসাইল মারতেছে। যদি পুনরায় অভিযান শুরু করে, সিরিয়া বিজয় অভিযান যদি শুরু করে ইরাক এবং ইয়ের মাধ্যমে, কুর্দিদের মাধ্যমে এবং হিজবুল্লাহর মাধ্যমে যদি সিরিয়া বিজয় অভিযান শুরু করে, তাহলে আমেরিকা এই যে ইয়ের থেকে ওই যে গালফের যে ঘাঁটি আছে ওদের গালফ এলাকায়, ওই যে আবু দুবাই টুবাই এইসব এলাকায়, ওখান থেকে কিছু অ্যাকশন নিতে পারে। এই জন্য ইরান পজিশন নিচ্ছে, অনেক দ্বীপ দখল করছে, এবং ইরানের ফোর্সরা এদিকেও রেডি আছে। তো এইসব কারণে আমরা এখন ভিডিও তে যেটুক বলার এটুকু আমি বলে দিলাম। মেইন পয়েন্ট হইতেছে ইরান সিরিয়া রিক্যাপচার করবে, এবং রিক্যাপচারের পরে সম্ভবত ইরাক এবং সিরিয়া একই দেশ হয়ে যাবে, লেভান্ট হয়ে যাবে আবার, এবং এখানে সিরিয়ার শক্তি কায়েম হবে আবার। এটা মে মাসের যুদ্ধ শুরু হবে। আচ্ছা, অন্যদিকে ইহুদিদের ব্যাপারে কিন্তু আপনি মনে করেন না যে সিরিয়া দখল করে ফেললে, ইরান আবার পুনরায় সিরিয়া দখল করলে যে ইহুদিরা হারে যাবে, তা না। ইহুদিরা হারার জিনিস না, ও হারে না, ওরা মারিয়ে ফেললে মরে গেল আর কি। কিন্তু ওরা আপনি জীবিত অবস্থায় ওরা চেঞ্জ করতে পারবেন না। আল্লাহ ভুল কথা বলে নেই, আল্লাহ বলছে পাথর ফাইটা পানি পড়ে, কিন্তু এই জাত তোমার কথা শুনবে না। ও মোহাম্মদ, মুখ ঘোরাও কাবার দিকে, জেরুজালেমের দিকে মুখই রাই হল, আর কাবার দিকে মুখ করা উল্টা দিকে। মদিনার থেকে উত্তরে জেরুজালেম, রসুল্লাহ ওই নামাজ পড়া অবস্থায় ঘুরে গেলেন দক্ষিণ দিকে কাবা, একটা 180 ডিগ্রি টান। তাইলে এই ইহুদি ঠিক হয় না। ওই দেখেন ইউক্রেনের জেলেনস্কি নিয়ে এখন কথা কয়নি, ইহুদি নিয়ে একটু কথা কয়নি, আগের কথা তো কই হেলাই দিলাম। ইরান কি করবে ইনশাল্লাহ ওটা তো বলেই ফেললাম। আচ্ছা, এখন জেলেনস্কি নিয়ে কথা বলি। যে জেলেনস্কি দেখেন, ইহুদি যে আড্ডি, পাথরের মতন, পাথর ফাইটেও পানি পড়ে, কিন্তু এরা তোর কথা শুনবে না, এর চেঞ্জ করা যায় না। জেলেনস্কি দেখেন, ওর মতাদর্শ, ওর মাথার মধ্যে যেটা আছে ও চেঞ্জ করবে না। যাইয়া ট্রাম্পের সাথে বিতর্ক বাধায় নিছে, সবাই দেখছে, কারণ ওর পয়েন্ট থেকে সরবে না, ও যেটা বুঝছে সেটা সে বলতে থাকবে। আচ্ছা, পরে ট্রাম্পের কাছ থেকে চলে আসছে ঠিকই, আইসা সবাই কইছে যে আপনি এটা কী করলেন, ট্রাম্পের সাথে বিতর্ক করা ঠিক হয় নাই। একটা চিঠি বলতে ওর অ্যাসিস্ট্যান্ট দিয়ে মানে একটা চিঠি লাগাইছে যে ক্ষমা প্রার্থনা, মানে সরি চিঠি পাঠাই দাও, সরি চিঠি একটা পাঠাইছে। কিন্তু তার মানে এই না যে জেলেনস্কির মাথার থেকে জেলেনস্কির বুদ্ধি গেছে। জেলেনস্কি আমি দেখলাম, যখনই দেখছি জেলেনস্কি ইহুদি,
আর রাশিয়া ইউক্রেন আক্রমণ করছে, তখনই বুঝছি এই যুদ্ধ চলবে। এবং তখনই আমি একটা ভিডিও করছি যে তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি শুরু হয়ে শোনা যাচ্ছে। কারণ আল্লাহ যেখানে ইহুদি বসাইছে সেখানেই বুঝতে হবে তার বড় প্ল্যান আছে। তো জেলেনস্কিকে হঠাৎ করে ইউক্রেনের প্রেসিডেন্ট হইলো কেমনে? এক ইহুদি বেটা ইউক্রেনের প্রেসিডেন্ট কেমনে হইলো? তার মানে ওখানে বড় যুদ্ধ আছে, ওখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু ওখান থেকে হোক আর জেরুজালেম থেকেই হোক না কেন, ওই ইউক্রেন থেকে মেরুকরণ চলতেছে, ইউরোপ আমেরিকার থেকে একটু ছুটে আসতেছে। নতুন তৃতীয় বিশ্বযুদ্ধের মেরুকরণের কাজে ইউক্রেনের ভূমিকা আছে। এই মেরুকরণটাই আস্তে আস্তে যুদ্ধের রূপ নেবে। রাশিয়াকে ট্রাম্প খাতির করতেছে, ইউক্রেনের অংশ রাশিয়াকে দিয়ে দিতেছে। ট্রাম্প খুব খাতির করতেছে, এমনকি ইউরোপকে ন্যাটোকে সারিয়ে দিবার চাইতেছে। ইউরোপকে সারিয়ে দিয়ে এখন ট্রাম্প রাশিয়াকে দোস্ত বানাইতেছে পুতিনকে। কারণ হলো ও জানে যে ইরানকে যদি কিছু করতে হয় রাশিয়ার মাধ্যমে করতে হবে, রাশিয়ার মাধ্যমে একটু চাপ দেওয়া যাবে। এই জন্যই সে পুতিনকে হাত করার চেষ্টায় আছে। কিন্তু ওই চেষ্টায় লাভ নাই, ইরান আসবেই। ইরান আসলে আবার রাশিয়া পিছে পিছে আসবে, আমি তোমাকে সাহায্য করতে আইসে গেছি, আমার কাছে রিজার্ভে আছে, ওই যে ওর বাচ্চা, ওই যে বাসার শয়তান, এগুলো তো কমিউনিস্ট পার্টির বাট পার্টির লোকজনের সাথে, আমি বাসার রে দোয়ায় মুছে ঠিক করে রাখছি, এরা আবার বসাই। ইনশাল্লাহ এবার আর বাসার বসাইতে পারবে না, এবার ভালো লোক বসবে, যারা ইসলামপন্থী লোক বসবে সিরিয়াতে। কিংবা এমন হতে পারে যে ওটা দুই দেশ, ইরাক এবং সিরিয়া একত্রিত হয়ে যাবে। ও বাসারে পালতেছে, আবার যদি ইরান আইসে আবার যদি সিরিয়া দখল করে করে তো নিবে, ইজিলি দখল করে নিবে, জোলানি পালাই যাবে। কিন্তু এই যে দখল করলেই দেখবে যে পুতিন দৌড় পাইরে এসে বগলে বাসার, এই এরে বসাও, এরে বসাও। বাসারে তখন একটা কিছু করতে হবে আর কি, বাসারে আর বসানো যাবে না। এগুলো হলার বার্থ পার্টির গোড়ায় গলত কমিউনিস্ট পার্টি। যাই হোক, বার্থ পার্টি যদি দুয়ে মুছে ঠিক করে খালি ওরে বসাইবার পারলে ঠিক আছে, অনেকের পরিচিত আছে, ওর একটু পপুলারিটি আছে। কিন্তু আমার মনে হয় এবার ভালো লোক বসবে। আর বসানোর দরকার কি, ও ইরাক সিরিয়া একত্রিত করে ফেললেই হয়। এই জন্য এই আশু যুদ্ধের জন্য আমেরিকাও চেষ্টা করতেছে পুতিনের হাত করার, সব কিছু পারলে পুরো ইউক্রেন দিয়ে দেয়। আচ্ছা, কিন্তু জোলানি বসে রয়েছে, এই জোলানির কারণে এখন মেরুকরণ চলতেছে, ইউরোপিয়ান ইউনিয়ন আলাদা হয়ে যাচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নের নতুন পলিটিক্স শুরু হয়েছে এবং মেরুকরণ শুরু হয়েছে। এই ইহুদিরা এদের মধ্যে এই যে নেতানিয়াহু দেখছেন, যত যাই বলেন না কিন্তু ও প্ল্যান থেকে সরবে না। নেতানিয়াহুকে যত যাই বোঝানো হোক না কেন, সে ইউএন বুঝে এবার যায়, ইউএন রে কয়দিন গালাগালি করছে, পার্সোনাল ইউএনের আশা নিষেধ করে দিছে। এখন ইউএন রে পাইলে বোমা মারে, কারণ ওরে বুঝে এবার গেছে, নেতানিয়াহুরে বোঝানো সম্ভব না। ও রাফা বর্ডার পর্যন্ত দখল করবেই। আমেরিকা কত চরমপত্র দেওয়া হলো, শেষ পর্যন্ত রাফা পর্যন্ত দখল করছে। যখন রাফা দখল হয়ে গেছে তখন নেতানিয়াহু মনে করছে যে হ্যাঁ আমার যুদ্ধ শেষ হয়েছে। তখন সে দ্রুত কিছু কাজ করছে। এক নম্বর কাজ করছে কি, পেজারগুলো ফাটাই দিছে, ওই হিজবুল্লাহর কমান্ড চ্যানেল ধ্বংস করে দিছে, ওদেরকে কিছুদিনের জন্য নিষ্ক্রিয় করে দিছে। আবার তারপরে সিরিয়া দখল করাই দিছে, জোলানিস্কিকে কারোর মাধ্যমে বুদ্ধি দিচ্ছে, কোনো ধার্মিক মৌলানা সাহেব গেছে, মৌলানা সাহেব ভিতরে ইহুদি যায়, হয়তো জোলানিস্কে বুদ্ধি দিচ্ছে এইটাই সুযোগ, সিরিয়া দখল করে নাও। জোলানিস্কিরে দিয়ে সিরিয়া দখল করাই দিছে এবং আরও কিছু কাজ করে এখন সে ওই যে গাজা, গোলান হাইট পুরাটা দখল করে নিছে, ওর সিকিউরিটি ভালো ব্যবস্থা করছে। গোলান হাইটের নিচেও কিছু দখল করছে। তারপরে কুর্দদের মধ্যে দ্রুজদের মধ্যে পলিটিক্স শুরু করছে। নিজের নিরাপত্তার জন্য যা যা করার দরকার সে ওইটা সেট করে রেডি হয়ে গেছে। এখন এই সেটিংটাকে রক্ষা করতে হবে, কিন্তু রক্ষা করতে পারবে না, কারণ মে মাসে আবার ইরানের মাধ্যমে সিরিয়াতে আবার ওই ইরান আবার সিরিয়া দখল করে নেবে এবং এইটা যেন না হয় সেই চেষ্টা আছে। কিন্তু এই নেতানিয়াহুর মতামত তো চেঞ্জ হবে না, ও তো ওই নেতানিয়াহুই থাকবে, জেলেনস্কি থাকবে, ওরা চেঞ্জ হয় না। পাথর ফেটে পানি পড়তে পারে কিন্তু ইহুদি চেঞ্জ হবে না।
এটা একটা স্পেশাল জাত, এদের মধ্যে জেনেটিক্যালি একটু চেঞ্জ আছে মনে হয়। ওই যে দুই জায়গায় জেনেটিক, এই যে আজাজিল শয়তান, এখন যে শয়তান ইবলিস, ইবলিসের কিন্তু মেলা বুদ্ধি। সে ওই সিদরাতুল মুনতাহায় মনে হয় কাজ করতো। সিদরাতুল মুনতাহায় ফেরেশতাদের যায় পাতার গাছের পাতায় বসে, এবং গাছের পাতায় বসাবার রসুল দেখছেন মিরাজের সময়, এবং গাছের পাতায় বসলে তাদের গায়ের থেকে নানান রকমের আলো বেরায়, মানে জিল বেরায়। তাহলে এই তাদের মধ্যে জিল মারে। এই সিদরাতুল মুনতাহা থেকে কমান্ড আসে, লৌহ মাহফুজের থেকে সিদরাতুল মুনতাহার মাধ্যমে গাছের পাতায় কমান্ড আসে, অমুক ফেরেস্তা অমুক কাজ করবে। 70,000 ফেরেস্তা একসাথে বসে, এবং সবার প্রোগ্রামিং একসাথে হয়। ফেরেস্তা প্রোগ্রামিং করা হয় সিদরাতুল মুনতাহার মাধ্যমে। ওই সময় ফেরেস্তাদের গায়ের থেকে নানান প্রকারের আলো বেরায়, মানে নানান প্রকারের জিল বেরায়। এই জিলকে কন্ট্রোল করতে হইল আজাজিল। সে খুব জ্ঞানী ফেরেস্তা ছিল, এবং সিদরাতুল মুনতাহার কন্ট্রোলের জন্য কিছু নিয়ন্ত্রণ দেখাশোনা করতো আর কি সে। অতএব তার কম্পিউটারের বিশাল জ্ঞান আছে। এরপরে ওইখান থেকে ফেরেস্তা প্রোগ্রামিং করে ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয় পৃথিবীর আকাশে, বিভিন্ন আছে, জমিন আছে, কমান্ড স্টেশন। এক কমান্ড স্টেশনে আছে ইব্রাহিম, এক কমান্ড স্টেশনে মুসা। আবার যদি এটা এই কম্পিউটারাইজড অর্ডারেরকে হিউম্যানাইটাইজ করার জন্য, মানবিক করার জন্য মুসা ইন্টারফেয়ার করতে পারে। আচ্ছা, তাই হোক, একের পর এক আকাশ পার হয়ে পৃথিবীর প্রথম আসমানে আসে। এখান থেকে এটা ওই ফেরেস্তাগুলো ফোর্ট্রেসে থাকে, যেমন একটা সিরিন নক্ষত্র একটা ফোর্ট্রেস। ওখান থেকে সময় মতন ফেরেস্তারা পৃথিবীতে এসে অ্যাকশানে যায়। তাইলে মূল জিনিসটা ফেরেস্তারা প্রোগ্রামিং হলো কোথায়? সিদরাতুল মুনতাহায়। কিসের মাধ্যমে? জিল মানে ইলেকট্রিক পালসেস, প্রোগ্রামিং পালসেস, এর মাধ্যমে ফেরেস্তা প্রোগ্রামিং করা হয়। এর সাথে জড়িত ছিল এই কাজের কন্ট্রোল এসব কিছু কাজ আজাজিল করতো। তার মানে কি, এর সম্বন্ধে কম্পিউটারের উপরে বিশাল জ্ঞান আছে এই শয়তানের, ইবলিসের। কারণ সিদরাতুল মুনতাহা তো একটা সার্ভার, লৌহ মাহফুজ একটা কম্পিউটার, কারণ কলম এটা কম্পিউটারের অংশ, মাদার অফ দ্য বুক, মাদারবোর্ড এটা কম্পিউটারের অংশ। তাহলে এই সিস্টেমে যারা কাজ করে, যেসব ফেরেস্তারা, তারা কম্পিউটার বিশেষজ্ঞ। এবং আজাজিল বা এখন যারা আমরা ইবলিস বলি, সেও ওই কম্পিউটারের কাজ করতো, কম্পিউটার অপারেটর ছিল একজন। তাহলে অতএব ওই সিদরাতুল মুনতাহা লেভেলে কাজ করতো। তার উপরে যাওয়ার ক্ষমতা নাই, আরশে যাওয়ার ক্ষমতা তাদের নাই। পৃথিবীর ফেরেস্তা বা জিন এরা আরশে যাইতে পারবে না, গেলে তো অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। কারণ ওই স্পেসটা এদের জন্য উপযুক্ত না। মানুষ সব জায়গায় যেতে পারে, মানুষ আরশেও যেতে পারে, জান্নাতেও যেতে পারে। আমাদের বডিটা উপযুক্ত সব স্পেসের জন্য, কিন্তু মহাবিশ্বের ফেরেস্তারা কিন্তু জান্নাতে যাইতে পারে না, জান্নাতের জন্য উপযুক্ত না। এই জন্য রাসূলুল্লাহ জিব্রাইলকে সিদরাতুল মুনতাহার কাছে রেখে উনি আরশে উঠছিলেন, কারণ আরশের স্পেসটা জিব্রাইলের জন্য উপযুক্ত না। ওর শরীর তো আলোর তৈরি, এবং এই স্পেসের জন্য তৈরি। ও যদি স্পেস চেঞ্জ করে আরশের স্পেসে যায়, ওই স্পেস হয়তো তার বডিকে সাপোর্ট করে না। সেরকম জিব্রাইলই আছে, কিন্তু হয়তো জান্নাতেও জিব্রাইল আছে, কিন্তু ওই জিব্রাইল আর এই মহাবিশ্বের জিব্রাইল কিন্তু এক না। ওদের সেন্ট্রাল থট প্রসেস যেটা লৌহ মাহফুজ মেনটেন করে, সেইটা এক। অরিজিন লৌহ মাহফুজে ফেরেস্তাদের এইটা এক, ব্রেন এক, কিন্তু ওর স্পেস আলাদা। এই জন্য জান্নাতের জিব্রাইল আর সামাওয়াতের জিব্রাইল আলাদা, কিন্তু তারা একই, কারণ সেন্ট্রালি ব্রেন এক। ব্রেনটা হলো লৌহ মাহফুজে, আর ইয়েতে আরশে কোনো জিব্রাইল দরকার নেই। আচ্ছা, যাই হোক, কিসের মধ্যে কী কইতেছি, কিসের মধ্যে কী করলাম? ও, ইবলিস সে কিন্তু অনেক জ্ঞানী। ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে দুই জায়গায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং করছিল। ভারতে করছিল ওই যে ইয়ের মাধ্যমে, ভারতে করছিল কার মাধ্যমে? ওই যে মুনি যারা ওই যে পাণ্ডবে করছিল,
পাণ্ডবদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা হয়েছিল, ওরা খুব সুপার হিউম্যান হয়ে গেছিল। কুরুরা 100 ভাই, ওরাও জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে হয়েছে। এটা ওরাও হয়ে গেছিল, সুপার হিউম্যান হয়ে গেছিল। এই যে কুরুক্ষেত্রের যে যুদ্ধ, এই যুদ্ধের নেতা ছিল কিন্তু ইদ্রিস, বড় ভাই আর কি। ইদ্রিস মানে যুধিষ্ঠিরের 2টা গুণ, যেটা নাকি সে আকাশে উঠাই নেওয়া হয়েছে তাকে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো সত্যবাদী। মানুষ বলে না, হিন্দুরা বলবেন সত্যবাদী যুধিষ্ঠির, কোনো অবস্থাতে সে মিথ্যা কথা বলতো না, কোনো অবস্থাতে মিথ্যা কথা বলতো না, সত্যবাদী যুধিষ্ঠির। এই 2টা গুণ কিন্তু কোরআন শরীফে ইদ্রিস নবীর পাওয়া যায়। ইদ্রিস নবী আকাশে উঠাই নেওয়া হয়েছিল এবং একই আয়াতে লেখা আছে সে ছিল সত্যবাদী। তার মানে কোরআনে যাকে ইদ্রিস বলা হয়েছে সে আসলে যুধিষ্ঠির। এই যুধিষ্ঠিরের যুদ্ধ এবং সেই সাথে কৃষ্ণের অ্যাডভাইসে তারা যুদ্ধ করছে। মেইন যুদ্ধ কিন্তু যুধিষ্ঠির করছে। যুধিষ্ঠিরই সমস্ত কুরুক্ষেত্রের সমস্ত যুদ্ধে ধ্বংস করে দিচ্ছে সমস্ত এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা লোকজন। এখন যাদেরকে নেফলিম বলা হয়, আগেকার দিনের নেফলিমদেরকে শক্তিশালী যুদ্ধ ফাইটার হিসেবে তৈরি করা হতো। এখনকার দিনেও অনেক নেফলিম আছে যারা নাকি খুব বুদ্ধিমান হিসাবে তৈরি করা হয়। তো এই কুরুক্ষেত্রে যুধিষ্ঠির বা ইদ্রিস নবী এদেরকে ধ্বংস করছে এবং পুরস্কার হিসাবে ইদ্রিস নবীকে সরাসরি বেহেশতে উঠাই নেওয়া হয়েছে, মানে উপরে হায়ার স্টেশন। বেহেশতের কথা তো কোরআনে লেখা নাই, হাই স্টেশনে উঠাই নিছে। যেমন মুসা নবীর 4র্থ আসমানে আছে, কিংবা ইব্রাহিম 7ম আসমানে আছে। এইরকম একটা হাই স্টেশনে, যেমন ঈসা 2য় আসমানে আছে, সেরকম একটা হাই স্টেশনে ইদ্রিস নবীকে উঠাই নেওয়া হয়েছে এই যুদ্ধের পুরস্কার হিসাবে। বিশাল যুদ্ধ করছে, কুরুক্ষেত্রের যুদ্ধ। এটা যুধিষ্ঠির বা ঈসা নবী একই ক্যারেক্টার, 2টা জিনিস, কারণ 2টাতেই একই জিনিস পাওয়া যায়। দুইটা ইউনিক জিনিস পাওয়া যায়। একটা ইউনিক জিনিস হলো যুধিষ্ঠিরকেও আকাশে উঠাই নেওয়া হয়েছে, ইদ্রিসকেও আকাশে নেওয়া হয়েছে। আর একটা কি, ইদ্রিসও কোরআনে বলা হয়েছে সে ছিল সত্যবাদী, আর যুধিষ্ঠিরও গীতাতে সত্যবাদী হিসাবে স্পষ্টভাবে বলা হয়েছে, এবং হিন্দুরা এখনও বলে সত্যবাদী যুধিষ্ঠির। তাইলে 2টা মিলল, যে একটা সর্বাবস্থায় সত্য কথা বলার লোক, আর একটা হলো আকাশে উঠায় নেওয়ার লোক। তাইলে হিন্দু মাইথোলজিতে এই লোকটা হলো যুধিষ্ঠির, আর ইসলামিক কোরআনে আছে এই লোকটা ইদ্রিস। তাহলে ইদ্রিস যুধিষ্ঠির একই। ইদ্রিসকে আকাশে উঠায় নিয়েছিল আমার মনে হয় কারণ হলো অ্যাজ এ পুরস্কার, কারণ সে বিশাল যুদ্ধ করে বিজয়ী হয়েছে এবং এই দেশ থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করার যে লোকজন ছিল এইগুলাকে শেষ করে দিছে। পুরানো গাছ উপড়ায় ফেলা হয়েছে, নতুন গাছ লাগানো হয়েছে। আমি মহাভারত ভিডিও আছে, সিরিজ নাটক পুরোটা দেখছি। এই একই ধরনের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইউরোপে করা হয়েছিল, এবং ইউরোপে করা হয়েছিল নূর জাতকে। ওই সময় বিশাল বিশাল দত্ত তৈরি করা হয়েছিল। নূর নৌকার কাটা নিয়ে দিয়েছিল, যে এটা আমার ইসলামিক গল্পে আছে, তার নাকি সমুদ্রে হাঁটু পানি হইতো। তাইলে এই ধরনের বড় বড় দৈত্যের মতন লোক তৈরি করা হয়েছিল যুদ্ধ জয় করার জন্য। এই নূর জাতিকে ধ্বংস করছে যুদ্ধের মাধ্যমে না, নূর জাতিকে ধ্বংস করা হয়েছে বন্যার মাধ্যমে। নূর বন্যায় কিন্তু সারা পৃথিবী ডুবে না, এটা ভুল কথা, ইউরোপ ডুবছিল। ইউরোপেই এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা লোকজন তৈরি করা হয়েছিল, এবং ইউরোপ ডুবে যাওয়ার কারণে ইউরোপের যে স্পেশালাইজড প্রাণী যেগুলা, যেমন বরফে বেঁচে থাকে যেসব ভাল্লুক, আফ্রিকান ভাল্লুক তো নর্থ পোলে যায় টিকবে না, বরফের মধ্যে বাঁচতে পারবে না। বাংলাদেশের শিয়াল তো আর বরফের শিয়াল, বরফে অনেক শিয়াল আছে, বরফের নেকড়ে বাঘ, তারপরে বরফের শিল মাছ, এরকম স্পেশালাইজড কিছু প্রাণী আছে ওদের জীবনচক্র রক্ষা করার জন্য যেগুলো দরকার। সেই স্পেশালাইজড প্রাণীকে সে নৌকায় উঠাইছিল, সারা পৃথিবীর পানি না। এবং বন্যা হয়েছে শুধু ইউরোপ এবং রাশিয়ায়। আমার এই ব্যাপারে ভিডিও আছে, দেখে নিন, আমার তফসিলেও এই ব্যাপারে বিস্তারিত বলা আছে, ম্যাপ দিয়ে দেখাই দিচ্ছি কোথায় বন্যা হয়েছিল। আচ্ছা, এই বন্যার মাধ্যমে এই ইয়েদের ধ্বংস করা হয়েছে, ওই জেনেটিক ইঞ্জিনিয়ারিং করার লোক ধ্বংস করা হয়েছে। কিন্তু নূর তো বেঁচে ছিল, এবং নূর লোকজন এবং তার ছেলেরা বেঁচে ছিল
ওর ওর নৌকায় প্রায় 100 খানিক লোক ছিল, 80-90 জন লোক ছিল যারা নাকি সত্য ধর্ম গ্রহণ করছিল, তারাও বেঁচে ছিল। এবং এরাই ওই 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 জাতির, নূর জাতির পিওর ব্লাড হিসাবে রয়ে গেছে। এই পিওর ব্লাড এই যে ইহুদিরা, ইহুদিরা বাইরের মেয়েদেরকে বিয়ে করে না, নিজেদের মধ্যে বিয়ে করে, যার ফলে সেই নূর ব্লাডটা, নূর জাতের ব্লাডটা ইহুদিদের মধ্যে রয়ে গেছে। এই জন্য আল্লাহ বলছে যে তুমি নূর, কোরআন শিবে আরটা এক্স্যাক্টলি বলতে পারতেছি না, তুমি নূর বংশ, তুমি দুনিয়ায় দ্বিগুণ অকাম করবা, বিশৃঙ্খলা সৃষ্টি করবা দ্বিগুণ। তাহলে ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকবে, ও হারবে না। ওরে হারানো অর্থাৎ ওরে মেরে ফেলানো, এছাড়া ওর কোনো উপায় নেই। তো ওরে কি মেরে ফেলতে হবে নাকি? বাচ্চা কাজ আছে। আলটিমেটলি মেন কথা হইতেছে ইসরায়েল এখান থেকে যাবে না, ও বসে আছে, ঈসা নবী আসবে, ওনাকে রিসিভ করবে। কারণ ঈসা নবী যখন গেছিল তখন ইহুদিরা ওইখানে থাকতো, ঈসা নবী আইসা আবার ইহুদিদেরকে ওইখানেই পাবে, ওইখানে দাজ্জালকে উনি মারবে। তো যাই হোক, ইহুদিদের কোনো সমস্যার কোনো সমাধান নাই। এরা অনেক আগে ইসলাম ধর্ম গ্রহণ করছিল মুসা আলাহিস সালামের আমলে। এখনও ওদের মধ্যে ধর্মের কিছু রয়ে গেছে, আমাদের মধ্যে যেমন আমরা এখনও কিছু মুসলমান, ওরাও এরকম এখনও কিছু ইসলাম ধর্মেই আছে, যার ফলে আল্লাহ এদেরকে একদম ফেলে দিবে না, টিকে থাকবে। এবং ঈসা নবী এসে যে মারবে, বাইবেলে লেখা আছে 3/2 মারবে, আর 1 ভাগ খুব ভালো হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্তই। ঈসা নবী যখন মারবে তখন মুসলমানদেরকে ওই পাথরে ডাইকে বলবে যে ইহুদি লুকাই রয়েছে, রে মারো। 3/2 মারা একদম নিশ্চিত করে ছাড়বে, বা খারাপ সবকটা মরে যাবে, শুধু ভালোগুলা থাকবে। এবং ভালোগুলা 3/1 একেবারে ইহুদি একেবারে কখনোই ধ্বংস হবে না। এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।